আজকের আলোচ্য বিষয় সিংহ রাশির মঘা নক্ষত্র। আপনাদের ভিডিও নিয়মিত দেওয়া হয় না, এর মূল কারণ হচ্ছে আপনাদের ভিউ কম হয়। একটা পেইড ভিডিও এসেছে, তার কারণে দিতে পারলাম। অর্থাৎ আমার চ্যানেলে যারা হরোস্কোপ অ্যানালাইসিস করায়, কনসালটেশন নেয়, তাদেরই কারো এই মঘা নক্ষত্রে রবি, চন্দ্র অথবা লগ্ন ছিল, যার কারণে আপনারা এই নক্ষত্রের রাশিফলটা মার্চ মাসে পাচ্ছেন। আপনারা চেষ্টা করবেন ভিডিও শেয়ার করার, কমেন্ট করার, যাতে করে ভিডিওর রিচটা বাড়ে। তাহলে আপনারা ৫,০০০ ভিউ ক্রস করলেই কিন্তু ভিডিও পাবেন, নইলে কিন্তু ভিডিও পাবেন না। আবারও একই সমস্যা হবে, আপনাদের অবহেলার কারণে ভিডিওর এই অবস্থা। যেমন অবস্থা হয়েছে শতবিশা নক্ষত্র সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ নক্ষত্রে, যারা ভিডিও পায় না। এখন আমরা চলে আসি আলোচনায়। মঘা নক্ষত্রের সতর্কতা, প্রথমেই সতর্ক করব, সেটি হলো আপনাদের যে জন্ম নক্ষত্র সেটি হচ্ছে মঘা নক্ষত্র। এই নক্ষত্রে পাপ গ্রহ, নৈসর্গিক পাপ গ্রহ কেতু এই মাসের একেবারে শেষের দিকে চলে আসবে। নবতারা চক্র অনুসারে ওই সময়ে শুক্র অন্য একটি তারায় অবস্থান করবে, যা একই তারাকে নির্দেশ করে। ওই সময়ে শুক্র অবস্থান করবে অশ্বিনী নক্ষত্রে, আর কেতু অবস্থান করবে আপনারই জন্ম নক্ষত্রে অর্থাৎ মঘা নক্ষত্রে। যার কারণে শুক্রের প্রভাবে কেতু হয়তো কিছুটা বিলম্ব করবে তার ফলাফল দিতে, কিন্তু তারপরও ১০-১৫ দিনের মধ্যেই কিন্তু এই প্রভাবটা প্রকট আকার ধারণ করবে। অর্থাৎ আপনাদের অসুস্থতার মাত্রা বাড়তে দেখা যাবে। তাহলে আমি সাবধান করলাম, আপনারা এখন মার্চ মাস চলে, এপ্রিল মাসে গিয়ে দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্যের অবনতি, অর্থাৎ অজানা রোগ ব্যাধি গ্রাস করেছে আপনাদের। যদি জন্ম সময় আপনাদের রবি, চন্দ্র অথবা লগ্ন বুধ অথবা শনির নক্ষত্রে থেকে থাকে, অথবা বুধ অথবা শনি আপনার জন্মছকে যদি বলবান হয়ে থাকে বা বিশেষ প্রভাব বিস্তার করে থাকে, তাহলে আপনার স্নায়বিক রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা বেশি, মাইগ্রেনের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো এটি মাসের শেষ বেলায় শুরু হচ্ছে, আমি আগেই জানিয়ে রাখলাম। স্বাস্থ্যগত সমস্যার দিকে আপনি যাবেন। এর সমাধান হচ্ছে টেনশন মুক্ত থাকা, যে কোনো বিষয়কে সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখতে শেখা এবং মেডিটেশন, প্রাণায়ামের দিকে যাওয়া। এটি হচ্ছে এর সবচেয়ে ভালো সমাধান। যদি আপনারা মনে করেন যে সমস্যা কাটাতে চাচ্ছেন আপনারা, তাহলে এটি ভালো উপায়। আর কিছু মানুষকে আমি সাজেস্ট করব, যদি জন্মছকে রবি বলবান হয়ে থাকে তো হলো, আর যদি বলবান না হয়ে থাকে, বলবত্তা বৃদ্ধি করলে ভালো হতে পারে আপনাদের। অর্থাৎ রবি আপনাদের ছক সাপেক্ষে একটা শুভ গ্রহ, সেই ক্ষেত্রে আপনারা রবি রত্ন ধারণ করলে এই কেতুর এই সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন। এটি হচ্ছে আমার সাজেশন। এখন আমরা চলে আসব অন্যান্য বিষয়াদিতে। আপনাদের রাশির অধিপতি হচ্ছে রবি। এই রবি এই মুহূর্তে, আমি যখন ছকটা দেখছি, এই মুহূর্তে থাকছে হচ্ছে কুম্ভে, শতভিসা নক্ষত্রে। ওখানে রবি আর রাহু মাসের শুরুতে অবস্থান করবে, অর্থাৎ পাপ দ্বারা পীড়িত হওয়ার কারণে সমস্যা তো থাকছে সাধক তারাই, যার কারণে লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আপনার মধ্যে উদ্দীপ্ততা কাজ করবে। লক্ষ্য অর্জনে উদ্দীপ্ততা, অর্থাৎ আপনি যে কোনো ক্ষেত্রেই যখন কাজ করতে যাবেন, আপনার মধ্যে তাড়না সৃষ্টি হবে যে এটা আমাকে করতেই হবে, এরকম। আবার একই ক্ষেত্রে এমনও দেখা যাবে যে প্রচুর বাধা পাচ্ছেন আপনি। অর্থাৎ বাধা পাওয়ার কারণে এমন হয় না যে সামনে একটা বাধা আছে, আমাকে আরও জোরে দৌড়াতে হচ্ছে, আমি ওইটাকে ক্রস করবো। এর জন্য আপনার বিষয়টা এরকম যে আপনি স্লো স্লো মোশন পছন্দ করেন, কিন্তু এক্ষেত্রে এমনটা হবে না। আপনাকে মানে সমুদ্রের ঢেউয়ের মতন আপনার লাইফটা হবে এই সময়, যার কারণে আপনাকে কিছু কিছু জায়গায় বুম করা লাগবে। তো বাধাবিঘ্নের কারণেই মূলত আপনার উত্থান।
এখানে আপনার রাশির বিপরীত ঘরে অনেকগুলো গ্রহ থাকছে। এখানে শুক্র, রাহুও আছে। কেউ বিবাহ নিয়ে খুব চিন্তিত। সহজে বিবাহ হয়ে যাবে এমন কিন্তু না। অ্যারেঞ্জ ম্যারেজের দিকে আপনারা যাবেন। নানান জায়গায় পাত্র-পাত্রী দেখবেন, কথা হবে, অনেক শলা পরামর্শ করবেন। সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগবে। আর আপনার সাথে যেটি ঘটবে, আপনি হচ্ছে করতে পারবেন না, সন্তুষ্ট হতে পারবেন না। অর্থাৎ আপনি সবসময় বিভ্রান্তিতে থাকবেন যে সঠিক সিদ্ধান্ত কি নিলাম? মানে অন্যদের উপর আপনি সিদ্ধান্ত ছেড়ে দিবেন। এখানে অনেকেই থাকবে আপনার পরামর্শক হিসেবে। কিন্তু আপনি কোনোভাবেই সন্তুষ্ট না। আপনার মনে হয় আম মানে আপনি সিদ্ধান্ত নিতে তো পারবেন না। কারণ আপনার সিদ্ধান্তে আপনারই বিশ্বাস নেই। সেক্ষেত্রে আপনি অন্যদের পরামর্শ নিবেন। নিয়ে তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দিবেন এবং তারা যেটা পছন্দ করবে বা যে সিদ্ধান্ত তারা নিবে সেটা আবার আপনি পুরোপুরি আস্থা রাখতে পারবেন না। মনে হবে যে আপনি মনে হয় ঠকেই গেলেন। এরকম একটা বিভ্রান্তিতে আপনি এই মাসে পড়বেন এবং অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে আ পাত্র দেখাদেখি চলবে। অনেক ক্ষেত্রে বিবাহও হতে পারে কারো। কিন্তু বিয়ের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হয়ে আছে এই সময়ে। মার্চ মাস পুরোটা সময় ধরেই বিয়ের বিষয় গুরুত্বপূর্ণ। তবে এর জন্য আমি মনে করি মাসের ১৫ তারিখ পর্যন্ত আপনার টাইম আছে অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে। এরপরে চলে গেলেই বিয়ে ওই সময় না করা উচিত হবে। কারণ ওই সময়ে রবি এমন একটা ঘরে চলে যাচ্ছে এবং এমন গ্রহের সাথে যাচ্ছে যেখানে বিয়ে করলে আ যদিও সপ্তম পতির সাথে রবির মা দেখা হচ্ছে, কিন্তু প্রবলেম কিছুটা আছে। প্রবলেম হচ্ছে আ আপনি বিয়ে করে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবেন। অর্থাৎ বিপরীত পক্ষের সাথে পাত্রই হোক বা পাত্রই হোক তাদের ওই পক্ষের সাথে আপনার ঝগড়া বিবাদ হবে, মনোমালিন্য হবে, কোনো একটা ঝামেলা হবে। এই আরকি। সাধারণত আমি যেটা নিষেধ করলাম ওইটা হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ ঠিক করবেন ১ম ভাগে, বিয়ে করবেন পরের ভাগে। ১৫ তারিখের পরে। তখন কি হবে? ওই শুক্র, শনি, সাথে থাকছে রবি, এগুলো সব একত্র হয়ে ঝামেলা করবে। অর্থাৎ আ সংসারে একে অন্যের সাথে শুরুতেই মতের অমিল। এই প্রবলেমটা খুব আ তীব্র আকার নিবে। আপনারা মিলিয়ে দেখতে পারেন এমনটাই ঘটবে আপনাদের সাথে। আর আরেকটা বিষয় বলব ব্যবসার কথা। ব্যবসা ভাগ্য আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে। এক্ষেত্রে নানান বিষয়ে ব্যবসা করার সুযোগ আপনি পাবেন। আর আরেকটা বিষয় বলা দরকার, সেটি হলো ব্যবসার ক্ষেত্রটা চেঞ্জ হতে পারে। অর্থাৎ একাধিক বিষয় চলে আসতে পারে। ধরেন আপনি একটা বিষয় নিয়ে বিজনেস করছেন, ওর সাথে আরো নানান বিষয় অপরচুনিটি পাওয়ার কারণে আপনার মনে হবে যে আমি অন্য বিষয় নিয়েও তো এগোতে পারি। এই কাজগুলো আপনি করবেন। তারপরও আমি বলব যে আপনার নানা রকমের বিপদ-আপদ থাকলেও সেগুলো থেকে বেঁচে যাওয়ার নানান সম্ভাবনা এখানে আছে। অনেক কিছুই আপনার এই শুভ নক্ষত্রে আছে। যেমন আমরা আপনার বদ তারায় উম বৃহস্পতিকে পাই, বুধকে পাই, শুক্রকে পাই। এই গ্রহগুলো আপনাকে সেফটি দিয়ে যাবে। অতএব আপনার মৃত্যু যোগের যে সম্ভাবনা বা নানা রকম বিপদ-আপদ এগুলো অনেকটাই আপনি কভার দিতে পারবেন। আর মিত্র, অতিমিত্র তারাও গ্রহ থাকবে। যার কারণে আপনি অনেক সেফটি পাচ্ছেন। তবে মিত্র তারায় গ্রহ থাকলেও এই সময়ে শুক্রের হেল্প হেল্প পেলেও দীর্ঘদিন ধরে আপনি এইটাই ভুগছেন। অর্থাৎ আপনার বন্ধুস্থানীয় মানুষ আপনার বিপদের কারণ হয়ে বসে আছে এবং সেটি দ্বারা আপনি বিরাটভাবে ক্ষতিগ্রস্ত। এই সমস্যায় আপনি ভুগছেন ইতোমধ্যে। আর কেতু প্রধান মানুষের মূল সমস্যা আমি আগেও বলেছি, এখনো বলছি যে আপনারা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন না। নিতে গিয়ে বিভ্রান্তিতে ভোগেন। কি করবেন বুঝে উঠতে পারেন না, দ্বিধান্বিত থাকেন। যদি জন্ম সময়ে রবি ভালো অবস্থানে থাকে তাহলে তো ভিন্ন কথা। কিন্তু রবির পজিশন যদি খারাপ হয় তাহলে আপনাদের জীবনের ভোগান্তি এই সময় অনেক চলছে। ২৫-২৬ সাল আপনাদের জন্য কঠিন। এই ভোগান্তির ক্ষেত্রে যথেষ্ট কঠিন। আর আপনার জন্ম তারায় যেহেতু আ কেতু আসছে, যদিও আপনার মূল নক্ষত্রে কেতু, আপনার মধ্যে আধ্যাত্মিকতার বিস্তার দেখা যাবে। অর্থাৎ আপনি মানুষ হিসেবে অত্যন্ত বেশি আধ্যাত্মিক হয়ে উঠবেন, স্পিরিচুয়াল পথে চলে যাবেন এবং মানুষের সাথে আপনার বিচ্ছিন্নতা বাড়বে। কারো সাথে কথাবার্তা মিলবে না, টোটালি একা হয়ে যাবেন। এজন্য আমি মনে করি আ আপনার জন্য রামায়ণ যেটি পুরাতন, একেবারে পুরাতন, এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবেন। কারণ কেতু প্রধান মানুষের দৈবিক ভাগ্য থাকে। এদের মধ্যে এমন কিছু স্বভাব থাকে যাকে কেউ বুঝে উঠতে পারে না। তার জন্য তাদের ভক্তিযোগটাই তাদের জন্য বেস্ট।
ভক্তি ভাব থাকলে তাদের ভাগ্য অনেক সুপ্রসন্ন থাকে এবং তাদের সাথে অটোমেটিক্যালি অনেক কিছু ঘটে যায়। নইলে তারা বাস্তববাদী হলে তাদের জীবনে প্রচুর জটিলতা আসে, প্রচুর। এবং এই জটিলতা তারা থামাতে পারে না। কিন্তু তার মধ্যে ভক্তিভাব, ধর্মভাব এগুলো প্রবল থাকলে বৃহস্পতি এবং কেতু এগুলো তার পক্ষে থাকে। ফলে তার দৈবিক ভাগ্যের কারণে সে অনেক ঝামেলা থেকে মুক্ত থাকে এবং অটোমেটিক্যালি তার জীবনে সবকিছু নিজ থেকেই হয়ে যায়। এই ভাগ্যটা সে পেয়ে যায়। এজন্য আমার সাজেশন যে আপনারা রামায়ণটা অতি ধৈর্য সহকারে ভক্তি ভরে দেখবেন। এখান থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে এবং মূল যে জিনিসটা সেটি হচ্ছে ভক্তি, অর্থাৎ চোখের জল আসা, এটি হচ্ছে মূল বিষয়। রামায়ণ দেখলে একমাত্র আপনি এটা পাবেন। মহাভারত দেখলে চোখে জল আসে না, সেখান থেকে যেটি হয় জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা এগুলো ডেভেলপ করে, কিন্তু রামায়ণে ভক্তিভাবটা ডেভেলপ করে। এটিই আমি মূলত ফোকাস করছি আহ, মঘা নক্ষত্রের জন্য। মঘা নক্ষত্রের মূল অধিপতি কেতু, যে এখানেই আছে। এই জন্য আপনার আধ্যাত্মিকতাই আপনার দরকার এবং আপনি কি আসলে সেটি এই সময় আপনি জানতে পারছেন। আপনি যে সব কিছু থেকে বিচ্ছিন্ন, কারোর সাথে যে আপনার চিন্তা ভাবনা মেলে না, এবং আপনারটা হচ্ছে সবসময় স্যাক্রিফাইসিং মেন্টালিটি। আপনি সবসময় স্যাক্রিফাইস করতে চান এবং আপনি অন্যেরটা আগে ভাবেন। এই যে একা একা থাকা, সব কিছুর সাথে থেকেও একা থাকা, এইটা কিন্তু আপনার বৈশিষ্ট্য। হতে পারে জন্ম সময় কেতু অন্য কোথাও ছিল, কিন্তু এখন কেতু যেখানে, এটি আপনাকে যা ফিল করাচ্ছে আপনি এরকমই, এরকমই আপনি। তো ওই বৈশিষ্ট্যকে ডেভেলপ করার জন্য যা কিছু প্রয়োজন সেটি করেন, ভালো হবে আপনার জন্য। আমি ব্যবসার কথা বললাম, বিবাহের কথা বললাম, চাকরি বাকরির বিষয়টা দেখি। চাকরি বাকরির ঘরে বিশেষ কোনো গ্রহ থাকছে না, তবে বৃহস্পতির একাদশে অবস্থান এবং আহ, বদ তারায় অবস্থানজনিত কারণে এখানে আমরা শুক্রকেও দেখতে পারি। শুক্র ওখানে অবস্থান করছে আহ, মিত্র এবং অতিমিত্র তারাই, তবে শুক্র সাপেক্ষে ভালো, কিন্তু বৃহস্পতি সাপেক্ষে আমরা শুধুমাত্র লাইফের সেফটিটা পাচ্ছি। অর্থাৎ বৃহস্পতি আপনাকে উম, বিপদ আপদ থেকে রক্ষা করবে, আর শুক্রের প্রভাবে আপনি বন্ধু স্থানীয় মানুষ পাবেন, অর্থাৎ চাকরি বাকরি করার ক্ষেত্রে বা কর্মস্থলে ইতিবাচক মানুষ পাবেন, আপনাকে হেল্প করতে পারে এরকম মানুষ পাবেন। তো এটি আপনার জন্য অত্যন্ত শুভ হয়ে উঠলো। তবে সাধারণত এই সময়টা কর্মের চাইতে চাকরি ভাগ্যটাই বেশি ভালো দেখায়, এটিই বলবো। আর আপনার জন্য এই সিংহ সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল সপ্তমে থাকছে, অর্থাৎ রাশির উপর দৃষ্টি এবং রাশির অধিপতি রবির সাথে তার অবস্থান। এই কারণে আপনার মধ্যে এই সময়ে একটা তীব্র তেজ কাজ করতে পারে, যদিও আপনি ওরকম না, কিন্তু এই সময়টা আপনি ফিল করবেন আহ, ভিতরে একটা তেজ আছে। মাসের 15 তারিখ পর্যন্ত আপনার মধ্যে মধ্যে এই তেজটা আপনি লক্ষ্য করতে পারবেন। ভালো, এটি আপনার উত্থানের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্পদ, সম্পদ লাভ প্রাপ্তি যোগ, সম্পদের ঘরে গ্রহ থাকছে, গ্রহের দৃষ্টি থাকছে, ফলে সম্পদ লাভ যোগ অত্যন্ত শুভ আছে এবং সম্পদের অধিপতি তার সাথে সপ্তমের কানেকশনের কারণে বিবাহের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে উন্নতি বেশি, পার্টনারশিপের মাধ্যমে উন্নতি আছে। আর বিদেশ ভাগ্য ভালো থাকছে, বিদেশের মাধ্যমে আপনি সম্পদ অর্জন করতে পারবেন। বিদেশ ক্ষেত্র থেকে বা বৈদেশিক কোনো বাণিজ্য থেকে আপনার ইনকামের ভাগ্যটা অনেক ভালো থাকছে। সাধারণত কেতু প্রধান মানুষের লটারি ভাগ্য ভালো থাকে। তো এই মাসে আহ, লটারি ভাগ্য আপনার জন্য কেমন আছে সেটি দেখব। না, আমি এই বিষয়টাকে শুভ মনে করছি না এই মুহূর্তে। আপনারা উম, ভবিষ্যতে যদি কোনো ভালো সময় আসে তাহলে আমি সাজেস্ট করব আপনারা এখন শুনবেন জ্ঞানবাণী বই থেকে একটা উক্তির বিশ্লেষণ, তারপরে ভিডিও আমি শেষ করে দিব। আজকে বিশ্লেষণ করব 38 নম্বর উক্তি। সেই ব্যক্তিই ক্লান্ত হয় যে কেবল নিজের জন্য বাঁচে। আপনারা দেখবেন যে আমাদের আমাদের জীবনে আমরা যখন সংসারী মানুষ হয়ে থাকি, তো সংসারে অনেক মানুষ থাকে, তাদের জন্যই মূলত আমরা বাঁচি। এই কারণে আমরা অনেক পরিশ্রম করতে পারি তাদের কথা ভেবে। আমি যখন নিজের কথা ভাবছি তখন মনে হচ্ছে না, পারছি না, টায়ার্ড ফিল করছি, আর কষ্ট করব না, যতটুকু হয়েছে যথেষ্ট। কিন্তু যখন তাদের কথা ভাবি, তাদের মুখের কথা ভাবি, তখন তাদের একটা স্ট্রেংথ নিজের মধ্যে চলে আসে। ফলে তাদের তাদের ভাগ্যটা আমার সাথে যখন জুড়ে যায়, তখন আমার শক্তি যায় বেড়ে। আর এই জন্য তখন ক্লান্তি বোধ চলে যায়, তখন আরও স্ট্রেংথ আসার কারণে আরও কাজ করতে পারি। এই জন্য যে ব্যক্তি সবার জন্য বাঁচে তার শক্তি অবশ্যই বেশিই হয়।
আর যে ব্যক্তি কেবল নিজের জন্য বাঁচে তার শক্তি বেশি থাকে না, এই জন্য সে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। তো এই জন্য বলা হচ্ছে যে সেই ব্যক্তিই ক্লান্ত হয় যে কেবল নিজের জন্য বাঁচে। আপনারা সকল ক্ষেত্রে দেখবেন যে ব্যক্তি নিজের কথা সবসময় ভাবে, নিজেরটা বোঝে, এ এত পরিশ্রম করতে পারে না। সকল ক্ষেত্রেই অল্পতেই সে ক্লান্ত হয়ে পড়ে। হ্যাঁ, তার লক্ষ্য হয়তো তাকে অনেক দূর পর্যন্ত ডেডিকেটেড রাখে সেই কাজের জন্য। কিন্তু তবুও যখন সে রেস্ট নেয়, তখন সে কতটা অলস হতে পারে সেটিও আপনারা লক্ষ্য করবেন। কিন্তু সবার জন্য যে বাঁচে তার অলস হওয়ার সুযোগ থাকে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আজকের এই রাশিফল এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওর ভিউ যদি ৫,০০০ ক্রস করে, আপনারা ৫,০০০ ভিউ ক্রস করা মাত্রই ভিডিও পাবেন আবার। আপনারা কমেন্ট করবেন, কমেন্টের ভিত্তিতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।